ভারত মহাবিপদে প্রত্যেকটা দিক থেকে। আজকের খবরটা হলো দুজন ইন্ডিয়ান ন্যাশনালস এবং 3টা ইন্ডিয়ান কোম্পানিজ বেইং স্যাংশনড। আমাদের র্যাবকে যারা স্যাংশন দিয়েছিলেন তারা স্যাংশন দিয়েছেন। নট এ গুড নিউজ ফর ইন্ডিয়া। আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন বেরিয়েছে, যেটা লিখেছেন জুলকারনাইন সাহেব। স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগ দেওয়া একজন একেবারে অনুগত অযোগ্য, মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে যেন ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন। একদিকে আমরা অনেকে কথা বলছি। বিদ্যুতের বকেয়া $80 কোটি দ্রুত পরিশোধের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। এদিকে সরকারের কাছে বিদ্যুৎ বাবদ 200 কোটি টাকা পাওনা থাকার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। আর 7 দিন বাদে টোটাল বাংলাদেশে বিদ্যুৎটা ভারত থেকে সাপ্লাইটাকে শাটডাউন করে দেওয়া হবে। মানে বাংলাদেশের মানুষ আজকে থেকে আর আগামীকাল থেকে। বাংলাদেশের একটি সংস্থা জরিপ করেছে এই মুহূর্তে নির্বাচন হলে দেশের জনগণ কোন দিকে ভোট দিবেন, কোন দলকে ভোট দিবেন, এই নিয়ে যে জরিপটি করেছেন তাদের ফলাফলটি আজকে প্রকাশ করেছেন ঢাকার একটি হোটেলে। ভারতীয় সাম্রাজ্যবাদের খেলা, এই খেলা আওয়ামী লীগের খেলা, এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সবসময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা। জামাত 5 তারিখের পর থেকে যা সফলতা অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, 3টা ভুলের কারণে তাদের সকল সুনাম একদম বেঘরে গেছে। 1 নাম্বার, এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, 3টি বড় বড় ভুল করে ফেললো জামাত ইসলাম। দর্শক, তাদের যতটুকু ইমেজ ছিল বা মানুষ তাদেরকে যতটুকু পজিটিভলি নিচ্ছিল, দর্শক সেই স্থানটা তারা হারিয়ে ফেললো। দর্শক, সেই 3টি ভুল ঠিক কি যে কারণে তারা এই মুহূর্তে এসে ভোট হারাতে চলেছে। দর্শক, আজকে নিউজটি আপনারা সম্পূর্ণ দেখলেই সেই 3টি ভুল সম্পর্কে জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা বিএনপি সম্পর্কে কিছু তথ্য জানতে চলেছেন এবং যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ঠিক কত % ভোট পাবে এবং জামাত ঠিক কত % পেতে পারে, এছাড়াও বাকি যে দলগুলো রয়েছে সেগুলো কত % পেতে পারে। দর্শক, এই বিষয় নিয়ে একটি জরিপ হয়েছে এবং জরিপে উঠে এসেছে কিছু ভয়ঙ্কর তথ্য। দর্শক, আজকের নিউজটি আপনারা দেখলে জানতে পারবেন যে সামনে যে জাতীয় নির্বাচনটি আসতে চলেছে সেই নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে। দর্শক, এরই সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় অন্য একজন আসছে। দর্শক, এখন প্রশ্ন উঠছে, তিনিও কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই বিতর্কিত ব্যক্তিত্ব, নাকি তিনি একজন ভালো লোক? দর্শক, আমি আশা করছি ডক্টর জাহেদের প্রথমের অংশবিশেষটুকু দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে তিনি কেমন লোক। এবং আপনারা যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের পতনের পর বিএনপি সম্পর্কে বলছেন যে একই মুদ্রার এপিটোপিট বা যে লাউ সেই কদু, দর্শক তেমনটাই কি আবার রাষ্ট্রপতি পদেও আসতে চলেছে সেটিও জানতে পারবেন এবং তেমনটা যদি হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে আপনাদের করণীয় কি দর্শক সেটিও জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত 5 তারিখের পর থেকে যা সফলতা অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, 3টা ভুলের কারণে তাদের সকল সুনাম একদম বেঘরে গেছে। 1 নাম্বার, তারা ভারতকে এমন কথা বলবে না যে ভারতের মনে কষ্ট পায়। তাই আমি জামাতের ভাইদেরকে বলি, ভাই, ভারত কি আপনাদের নতুন স্বামী নাকি যে স্বামীর মনে কষ্ট দিলে আপনারা জান্নাত পাবেন না? 2 নাম্বার, আমান আজমিকে অস্বীকার করলেন যে আমান আজমি জামাতের কেউ না। আরে ভাই, এত বড় মিথ্যা কথা কেন বলতেছেন? আরে আমান আজমি আপনার জামাতের কোনো দায়িত্বশীল কর্মী না হতে পারে, তিনি তো জামাতের পরিবারের একজন অন্যতম সদস্য। আজকে জামাত যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, কে প্রতিষ্ঠিত করেছেন? এই আমান আজমির বাবা অধ্যাপক গোলাম আজমের হাত ধরেই তো জামাত এই পর্যন্ত এসেছে। আর আজকে যে আমান আজমি 8 বছর আয়না ঘরে থাকলো, কিসের কারণে থেকেছে? শুধুমাত্র অধ্যাপক গোলাম আজমের ছেলে হওয়ার কারণে। তিনি তো সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ তিনি অধ্যাপক গোলাম আজমের ছেলে। শুধু এরপরে তার 3 নাম্বার ভুলটা কী করলো? 3 নাম্বার ভুল যেটা করলো সেটা হলো যে তিনি সাধারণ ক্ষমা করলো জামাতের আমির। আচ্ছা, আপনি সাধারণ ক্ষমা করার কিরা? আপনি কে? আপনি কি এককভাবে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছেন? আপনি সাধারণ ক্ষমা করার কে? আপনাদের এই সাধারণ ক্ষমা আর আমান আজমিকে জামাতের কেউ না, অর্থাৎ আওয়ামী লীগ আগে যেরকম করতো যে কেউ অকাম করলেই বলতো এ আমাদের না, এই যে নীতি অবলম্বন করেছেন আর ভারত অধ্যাত্মিক প্রেম, এই বর্তমান বাংলাদেশের যে যত ভারত বিরোধী সে তত
বাংলাদেশের দেশপ্রেমিক। আর আপনি সেই ভারতকে স্বামীর আসনে তুলে দিলেন যে সে স্বামী, তার ব্যাপারে তাকে মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না, এমন একটা অবস্থা করছেন। তার মানে জনগণ বুঝে গেছেন যে ইসলাম কায়েম আপনাদের উদ্দেশ্য না, আপনাদের উদ্দেশ্য এই দেশে ক্ষমতায় যাওয়া। রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে জনাব ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন। অ্যাটলিস্ট আমরা অনেকে কথা বলছি, আমি আবারও বলছি, বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি, কিন্তু বড় দায়িত্বের কথা বলছে এবং যে কোনো সময় শব্দটা বলছে। কিন্তু যদি এটা হয়ে থাকে, আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি। জনাব ওয়াহাব মিয়ার একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসততার, অত্যন্ত বড় পেশাগত অসততার নজির আছে। যদিও এই ভদ্রলোক, আমি যতদূর জানি, আমি বিচারাঙ্গনের মানুষ নই, কিন্তু আমি খোঁজ খবর সেই সময়, এখন না, সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল। তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত, সেটা উনি মোটা দাগে রক্ষা করেই তার বিচার করেছেন, এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল। কিন্তু পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি। সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা, এই আলাপগুলো আসতেই পারে। আমরা অনেকে জানি জনাব এসকে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো, তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন এবং ওনার খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু হননি। কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ, তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি। সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন, তার যে সুনাম ছিল সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল, আমরা এটা তথ্য জেনে রাখি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল, কিন্তু তাতে তিনি রাখার পক্ষে, মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন। ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন, 4-3 এভাবে স্প্লিট হয়েছিল। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়ার দ্বিমত ছিল। এবার তার অসততার জায়গাটাতে আসি। এসকে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন, তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলতে, পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন, সেখানে আমি এই জায়গাটা সেই সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে, বিডি নিউজ 24 একটা রিপোর্ট থেকে পড়ি। বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে, যাতে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা। আমরা খেয়াল করি, সিনহাকে যে চলে যেতে হলো, ওই সময় যদি আপিল বিভাগ স্ট্রং থাকতো, জনাব এসকে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না। কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন, তাতেও স্পষ্টভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না। সুতরাং ওই সময় জনাব ওয়াহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন, সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে, না আমি তা মনে করি না। ওনার খোয়াব ছিল, উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন। আসল জায়গাটা আসবে, যিনি আমাদের কত বড় ক্ষতি করেছেন। তো উনি এটা করেছেন, তখন যে সামষ্টিক ফাইট হতে পারত, যার এত ইন্টিগ্রিটির কথা আমরা বলি, মানে সারপ্রাইজিংলি যারা এসকে সিনহা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এবং একটা ইস্যুতে যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর, কিন্তু তার আবার এসকে সিনহার কথা বলছি, তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না। তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে, আমি সত্য মিথ্যা জানি না, অভিযোগ আছে। সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায়সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে, জনগণের হয়ে। কিন্তু জনাব ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে। এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি। তার প্রধান অসততাটা বলি, উনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন। না, তিনি প্রধান বিচারপতি হননি। জনাব মাহমুদ হোসেন, এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল। যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায়, কিন্তু ভারতে অন্তত মোটা দাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে। ভারতেও করা যাবে না তা না, রীতি আছে। আমাদের এই রীতি বহু আগেই ভাঙা হয়েছিল। সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়, তখন ঠিক সেই সময় মুহূর্তের মধ্যে যেন ওয়াহাব মিয়া পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন, হতে পারেননি। এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি
এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। ওয়াহাব মিয়া দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফল্টি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে। আমি যতদূর মনে করতে পারি 9-10 মাস সম্ভবত ওনার চাকরি ছিল, মানে যদি প্রধান বিচারপতি হতেন তাহলে আরো 9-10 মাস দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন, কিন্তু সেটা পারেননি। উনার লজ্জা হয়েছে, ক্ষোভ হয়েছে, উনি রিজাইন করেছিলেন। তার মানে যেটা কথা বলতে যাচ্ছিলাম, শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে জনাব ওয়াহাব মিয়া বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকারের অন্যায়, সরকারের ভুল, সরকারের স্বার্থ দেখেছিলেন। এটাকে আমি গুরুতর অসদাচরণ মনে করি। সাথে আবারও যোগ করতে চাই, জনাব এসকে সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে তখনও তার অবস্থান, তিনি তার সাথে বসবেন না, তার সাথে কাজ করবেন না, একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুধু এই কারণেই বসবেন না, কাজ করবেন না, এরকম কথা বলা সেটাও গুরুতর অসদাচরণ। এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত? আপনারা কি মনে করুন? আমি আপনাদের মন্তব্যও চাইছি। বাংলাদেশের একটি সংস্থা জরিপ করেছে এই মুহূর্তে নির্বাচন হলে দেশের জনগণ কোন দিকে ভোট দিবেন, কোন দলকে ভোট দিবেন, এই নিয়ে যে জরিপটি করেছেন তাদের ফলাফলটি আজকে প্রকাশ করেছেন ঢাকার একটি হোটেলে। আমি সেই ফলাফলটি বাংলাদেশের জাতীয় ম্যাক্সিমাম পত্রিকায় এসেছে এবং আমি প্রথম আলো থেকে আপনাদেরকে ফলাফলটি তুলে ধরছি। এখন নির্বাচন হলে 34% মানুষ নিশ্চিত নন কাকে ভোট দিবেন। 34% মানুষ বলতে পারছে না কোন দলকে তারা ভোট দিবেন, আর 11% বলেছেন তারা ছাত্র সমর্থিত নতুন কোন দলকে ভোট দিবেন। এই উত্তর পাওয়া গেছে মাঠ পর্যায়ের জরিপ থেকে। মাঠ পর্যায়ের জরিপে 1-to-1 জরিপ করে তারা সেই জরিপের ফলাফলটা পেয়েছেন। 34% বলতে পারছেন না আমরা কোন দলকে ভোট দেব, আর 11% বলেছেন আমরা ছাত্র জনতায় গড়ে ওঠা কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চাই। এই উত্তর পাওয়া গেছে মাঠ পর্যায়ের জরিপ থেকে। আরেকটি জরিপ তারা করেছে অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া 35% ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান। ছাত্রদেরকে সমর্থন করেছেন এরকম নতুন দলকে ভোট দিতে চান অনলাইনের জরিপে 35%, তবে 11% এখনো নিশ্চিত নন কাকে ভোট দেবেন। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। তাদের বাংলাদেশ স্পেস নামক একটি মাইক্রো পোলিং প্ল্যাটফর্মে 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ও অনলাইনে এই জরিপ পরিচালনা করেন। গত 29 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 10 দিন 11 দিন ব্যাপী তারা এই জরিপটা পরিচালনা করেন এবং এর ফলাফলটা আজকে তারা প্রকাশ করেছেন। দেশের 50টি জেলার মাঠ পর্যায়ে 5115 জনের নমুনা এবং অনলাইনে 64 জেলার 3581 জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই জরিপের ফলাফল প্রকাশ হয়। ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোবাইয়াত সারোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন। এ সময় বলা হয় 2 জরিপের মূল ধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিশেষ করে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূল ধারার রাজনৈতিক দলগুলোর প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট। মোহাম্মদ রুবাইয়াত সারোয়ার ফলাফল তুলে ধরে বলেন, মাঠ পর্যায়ে জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন বেশি, এর হার 21%, এরপরে আছে জামাত ইসলামীর 14%, আওয়ামী লীগের ভোট দেবেন এমন কথা বলেছেন 5%, আর 34% অর্থাৎ বেশিরভাগ নিশ্চিত নন কাকে ভোট দিবেন। অন্যদিকে অনলাইন জরিপের ফলে বলা হয়েছে 35% ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে, 25% জামাতকে, আওয়ামী লীগকে 10% এবং বিএনপিকে 10% ভোট দিতে চান। জরিপের ফলাফলে বলা হয় আর মাঠ পর্যায়ে জরিপে অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে যে 1997 থেকে 2012 সালে তাদের জন্ম, তারা 30% নিশ্চিত নন কাকে ভোট দেবেন। অন্যদিকে অনলাইন জরিপের বয়সসীমা 37% বলছে তারা ছাত্র সমর্থিত কোনো দলকে বেছে নেবেন। জরিপ অনুযায়ী স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠী ও অনলাইন সক্রিয় নন এমন বয়স ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক ও পেশা ভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে 1/3 এখনো নিশ্চিত নন যে তারা কাকে ভোট দেবেন। মাঠ জরিপ অনুযায়ী কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে বিএনপির সমর্থন বেশি, কিন্তু শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীর মধ্যে বিএনপির চাইতে জামাত ইসলামীর সমর্থক কাছাকাছি, বিএনপি জামাতের সমর্থক কাছাকাছি। আবার অনলাইনে শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে জামাত এগিয়ে আছে। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি, বিজি জসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুক
প্রমুখ। এখানে অনেক সম্মানিত ব্যক্তিগর্বের ভিতরে তারা অনলাইনের ফলাফলটি আজকে প্রকাশ করেছে, আর অনলাইনের ফলাফলটি প্রত্যেক পত্রিকাতে একইভাবে প্রকাশ করেছে যেভাবে তারা উপস্থাপন করেছে মিডিয়ার সামনে। তাই আমি প্রথম আলো থেকে আপনাদেরকে পড়ে শোনালাম আজকের এই চিত্র, যে আগামী নির্বাচনে জামাত এবং বিএনপির ফলাফল আমরা যদি দেখি তাহলে কাছাকাছি, আবার 34-35% মানুষ আছে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবেন। তাছাড়া এর মাঝে একটা তরুণ প্রজন্মকে ছাত্রদের দ্বারা গঠিত বা ছাত্র সমাজকে যারা সমর্থন দিয়েছিলেন এই আন্দোলনে, তাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি আছেন একটি তরুণ সমাজের গ্রুপ। তাই আগামী নির্বাচনটি আমাদের কল্পনার বাইরে গিয়ে নতুন কিছু হয়তো বা আমাদেরকে দেখতে হতে পারে। সেই জন্য প্রস্তুত থাকতে হবে সকল মানুষকে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে, গণতন্ত্রকে সম্মান দেখিয়ে যারা মেজরিটি আসন পাবে তারাই সরকার গঠন করবে। ভারতের একটি শহরকে পাকিস্তান তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। এই ভূখণ্ডটির নাম হচ্ছে জুনাগড়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুনাগড় তাদের নিজেদের ভূখণ্ড। তবে পাকিস্তান তীব্র আপত্তি জানিয়ে বলেছে জুনাগড় প্রকৃতপক্ষে পাকিস্তানের বাসভূমি, কিন্তু 1948 সালের পর থেকেই ভারত এটিকে দখল করে রেখেছে। এইরকম একটা স্পর্শকাতর অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি খুবই স্পষ্ট করে বলেছেন যে 1947 সালে এই উপমহাদেশে ভারত এবং পাকিস্তান বিভক্ত হবার পর জুনাগড় নামক অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পাকিস্তানের নিরাপত্তার ঘাটতির অভাবে এই জুনাগড়কে ভারত নিজেদের করে নেয়। ভয়াবহ একটি অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ তিনি বলেছেন যে দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। পাকিস্তান এটিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে নিজেদের ভূখণ্ড মনে করে। জুনাগড়কে ভারতের অবৈধ দখল, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন এই কূটনীতিক। জুনাগড়কে ভারতের অবৈধ দখলকৃত জম্মু এবং কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবেই মনে করছে পাকিস্তান। পাকিস্তান বলেছে এবং ভারতকে অনুরোধ করেছে যে এবার জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান যারা চায়, প্রয়োজনে জাতিসংঘেও যেতে চায় পাকিস্তান। হঠাৎ কেন জুনাগড় দাবি করছে পাকিস্তান? তাহলে এতদিন কি নিশ্চুপ ছিল দেশটি? আসলে তাই নয়, 2020 সালেও পাকিস্তান এই দাবি উঠিয়েছিল। পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে জুনাগড়, জম্মু কাশ্মীর এবং লাদাখের একটি অংশকে সংযুক্ত করা হয়েছিল। আপনারা জানেন যে নেপাল এমন কিছু অঞ্চলকে তাদের মানচিত্রের সঙ্গে যুক্ত করেছে যে অঞ্চলের দাবি করছে ভারতও, বা ওই অঞ্চলগুলো এখন ভারতের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। একই রকম করে পাকিস্তান বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানচিত্র তৈরি করবার সময় এই জুনাগড়কে তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। এখন এটার সমাধান কি হতে পারে সেই বিষয়ে পাকিস্তান বা ভারতের কোনো কূটনৈতিক মন্তব্য করেননি। তবে উপমহাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতি এবং ভূ পর্যবেক্ষকরা বলছেন যে পাকিস্তান যদি জুনাগড়কে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতে যায় তাহলে এটা শুনানি হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক আদালত নির্ধারণ করে দিতে পারবে জুনাগড় পাকিস্তানের না ভারতের। বন্ধুরা, শুধু জুনাগড় নয়, গুজরাটের এই অঞ্চলটি ছাড়াও মানবগড় নামে একটি জায়গা এবং সার ক্রিক নামে একটি অঞ্চল যেটা এখন ভারতের মধ্যে রয়েছে, সেই অঞ্চলগুলোকে পাকিস্তান নিজেদের বলে দাবি করেছে। দেখা যাক কি হয়। পাকিস্তান তার সপক্ষে কতটা যুক্তি যদি আন্তর্জাতিক আদালতে যায় তাহলে তুলে ধরবে, তার উপর নির্ভর করবে রায়। বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে ভারতের সঙ্গে একটি মামলা চলমান ছিল। সেই মামলার নিষ্পত্তি হয়েছে। সমুদ্র সীমায় কার কতটুকু অংশ রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক আদালত থেকেই নিশ্চিত হওয়া গেছে। সুতরাং পাকিস্তান চাইলে বর্তমানে গুজরাটের এই জুনাগড় অঞ্চলটি তাদের কিনা এ নিয়ে আন্তর্জাতিক আদালতে গিয়ে তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে। কারণ 1947 সালে যেভাবে পাকিস্তান এবং ভারতের বিভক্তি হয়েছিল সেই বিভক্তির মানচিত্র তো এখনো রয়েছে, সেই মানচিত্র হারিয়ে যায়নি। এটা যেমন এই উপমহাদেশের বিভিন্ন আর্কাইভে রয়েছে, একইভাবে ব্রিটিশ মিউজিয়ামেও রয়েছে। এটা ইতিহাসের একটা প্রামাণ্য দলিল। সুতরাং ভারতের ভেতরে থাকা জুনাগড় কি সত্যিকার অর্থে ভারতের নাকি না সত্যিকার অর্থেই এটি পাকিস্তানের, সেটা একটু ঘাটাঘাটি করলে বা তথ্য প্রমাণ যদি আনা যায় তাহলে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং অনেকেই মনে করছেন যে ভারত এখন এই পরিস্থিতিতে কি করতে পারে আন্তর্জাতিক আদালতে যদি পাকিস্তান যায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।